আচ্ছা, এখন আসো আমরা পড়ব অসমোরেগুলেশনে বৃক্ষের ভূমিকা। তোমাদের এই টপিকটা কিন্তু সিকিউতে আসে, বর্জ্য নিষ্কাশন অধ্যায়ের এটা একটা সিকিউ টপিক, মাথায় রেখো, এটা একটা সিকিউ টপিক। ওকে, তো এটা বুঝতে হলে তোমার প্রথমে বুঝতে হবে একটা বিষয় যেটাকে বলা হয় হোমিওস্টেসিস। এটাকে বলা হয় হোমিওস্টেসিস। তো হোমিওস্টেসিস জিনিসটা কি? হোমিওস্টেসিস সিম্পলি বললে ভাইয়া, হোমিওস্টেসিস হইল আমাদের দেহের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। তো এই টার্মটা তোমরা আরেকটা টার্মের সাথে পেশ লাগাই ফেলো, যেটা হলো হিমোস্টেসিস। এটা পেশ লাগানো যাবে না। হিমোস্টেসিস তোমরা রক্ত অধ্যায়ে পড়ছো। হিমোস্টেসিস মানে কিন্তু রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। আর আমরা এখন বলতেছি হোমিওস্টেসিস। তো এটা কিন্তু ডিফারেন্ট। একটা বলছি হিমোস্টেসিস আর একটা হলো হোমিওস্টেসিস। তো এটা ভুল করিও না। হোমিওস্টেসিস মানে হইল দেহের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। এখন এর মানে কি? এর মানে হইল তোমার বডি বা তোমার ব্রেইন অলওয়েজ চায়, আমাদের পুরা মানবদেহের প্রত্যেকটা অঙ্গ বা অর্গান চায় যে বডিতে ব্যালেন্স করতে। হ্যাঁ, মানে আমাদের বডির মধ্যে কোনো ইমব্যালেন্স আমাদের অর্গানগুলো হইতে দেয় না। যেমন সে ফর এক্সাম্পল তোমার রক্তের যদি চাপ বেড়ে যায়, তাহলে আমাদের ব্রেইন চায় যে কীভাবে রক্তের চাপটা কমানো যায়, বা কমে গেলে চায় কেমনে বাড়ানো যায়। এই যে বিষয়গুলা, তো এই বিষয়গুলো ওভারঅল পুরা বডির ভারসাম্য রক্ষাকে বলা হয় হোমিওস্টেসিস। আচ্ছা, এখন অসমো রেগুলেশন তাইলে কি? অসমো রেগুলেশন মানে কি তাইলে? অসমো রেগুলেশন মানে হইল, বিশেষ করে আমরা সিম্পলি বলি তাহলে বিশেষ করে আমাদের বডিতে পানি ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা। দেহে পানি ও খনিজ লবণের ভারসাম্য রক্ষাকে বলা হয় বেসিক্যালি অসমো রেগুলেশন। আমাদের বডিতে আমরা জানি পানি আছে, আন্তঃকোষীয় তরল পদার্থ আছে, হ্যাঁ, আবার বহিঃকোষীয় তরল পদার্থ আছে। রক্তের মধ্যে আমরা জানি 90 থেকে 92% পানি। এছাড়াও আমাদের অনেক ইলেকট্রোলাইট বা খনিজ লবণ আছে। আর রক্তের মধ্যে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, আর বিভিন্ন আয়ন আছে। এই আয়নগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয়। তো এই যে আমাদের পানি এবং খনিজ লবণের যে ভারসাম্য রক্ষা, এটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। এখন এখানে বৃক্ষ কী ভূমিকা রাখে? আজকের টপিক হলো বৃক্ষ এখানে কী ভূমিকা রাখে। দেখো, আমরা প্রথমে একটা বিষয় রাফলি বুঝবো একটু, যে এই জিনিসটা কীভাবে হয়। তারপরে আমরা আর একটু ডিপলি পড়বো। হ্যাঁ, তো প্রথমে একটু ব্রিফলি তোমাকে আমি বলি, এরপরে আমরা একটু ডিপলি বলবো। তো ব্রিফলি কেমনে বলা যায়? দেখো, যদি আমাদের রক্তের আয়তন যদি কমে যায়, রক্তের আয়তন কমে গেলে কিন্তু অবশ্যই পানি কমবে, কারণ যেহেতু রক্তের 90 থেকে 92% পানি। যদি রক্তের আয়তন কমে যায়, পানি কমে যায় বডির মধ্যে, তাহলে একটা হরমোন নিঃসৃত হয় ভাইয়া। এর নাম হলো, মনে রাখবা, এডিএইচ। ফুল মিনিং হলো, এতে হলো অ্যান্টি, ডিতে হলো ডাই ইউরেটিক, এবং এইচতে হলো হরমোন। এটা কেমনে নিশ্চিত হয় একটু পরে তোমাকে বিস্তারিত আমি বলবো। এখন জাস্ট মনে রাখো যে পানি কমে গেলে এডিএইচ নামক হরমোন নিঃসৃত হয়, এবং এডিএইচ হরমোনটা বৃক্ষের মধ্যে আসে। বৃক্ষের মধ্যে আসার পর সে বৃক্ষীয় পুনঃশোষণ এই জিনিসটাকে বাড়ায় ফেলে। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো বৃক্ষীয় পুনঃশোষণ মানে কি? এটাকে আমরা ইংলিশে বলি টিউবিউলার রিঅ্যাবজর্পশন। আচ্ছা, দেখো, তোমরা জানো আমাদের বৃক্ষের নেফ্রনের গ্লোমেরুলাস, এইটা কিন্তু রক্ত থেকে মূত্র তৈরি করে। এটাকে বলা হয়, প্রথমে যে ছাকনটা হয় গ্লোমেরুলাসের মাধ্যমে, এই ছাকনের ফলে যেটা তৈরি হয় এটাকে বলা হয় প্রাথমিক মূত্র। এগুলো 9 10-এ পড়ে আসো, 9 10-এর বইয়ে ছিল। তো এই প্রাথমিক মূত্র থেকে কিন্তু পানি এবং আরও অনেক দরকারি উপাদান যেগুলা মূত্রের মাধ্যমে বের হওয়া উচিত না, ওইগুলো রক্তে আবার ফিরে যায়। হ্যাঁ, এটাকে বলা হয় বৃক্ষীয় পুনঃশোষণ। এটা নর্মালি হয়, এটা কিন্তু আমাদের বডিতে নর্মালি হয়। কিন্তু
আমরা এখন বলতেছি যে এটা বেড়ে গেছে। বেড়ে যাওয়া মানে কি, যখন তোমার রক্তের আয়তন, যখন তোমাদের রক্তের আয়তন কমে গেছে বা পানি আমাদের বডিতে কমে গেছে, তখন কিন্তু আমরা মূত্রের মাধ্যমে বেশি বেশি পানি বের না করে যদি আমরা কমায় ফেলি, বা যতটুক নর্মালি বের হয় পানি মূত্রের মাধ্যমে যদি এরটুক থেকেও আরও কমায় ফেলি আমরা, তখন দেখো তাহলে কিন্তু রক্তের মধ্যে পানিগুলো থাকবে এবং বা রক্তের আয়তনগুলা বাড়বে। কেন, যদি মূত্রের মাধ্যমে পানি তুমি বের করা বন্ধ করে ফেলো, যেহেতু মূত্র রক্ত থেকেই তৈরি হয়, তাহলে মূত্রের পরিমাণ কমে গেলে রক্তের পরিমাণ বাড়বে। তাহলে এই বৃক্কীয় পুনঃশোষণটা কী করে দেখো, এটা বেড়ে যাওয়ার ফলে আমাদের মূত্রের পরিমাণ কমে যায়, মূত্রের পরিমাণ কমে যায় এবং তখন রক্তের আয়তন বাড়ে। কারণ এই মূত্রের পানিগুলা আমরা শোষণ করে রক্তের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতেছি, যার ফলে দেখা যাবে আস্তে আস্তে রক্তের আয়তন বেড়ে যাবে। এটা কিন্তু আমরা বাস্তব জীবনে খেয়াল করি। দেখবা তুমি পানি যদি কম খাও, তুমি যদি পানি কম খাও তখন দেখবা তোমার মূত্র কম ত্যাগ হচ্ছে। কেন, কারণ তোমার বডি এই যে এডিএইচ নিঃসরণ করছে, এডিএইচ নিঃসরণ করার ফলে এডিএইচটা তোমার মূত্রের মাধ্যমে পানি বের হওয়া বন্ধ করে দিছে। মূত্রের মাধ্যমে পানি বের হওয়া বন্ধ করে দিলে রক্তের আয়তন বাড়বে। আচ্ছা, তো এই রক্তের আয়তনটা যদি কমে যায় তাহলে আমরা বললাম কি হয়, ভাইস ভার্সা চিন্তা করো। যদি রক্তের আয়তন বেড়ে যায় ভাইয়া, যদি রক্তের আয়তন বেড়ে যায় তখন উল্টা কাজ হবে। রক্তের আয়তন বেড়ে গেছে মানে পানি বেড়ে গেছে, আর পানি বেড়ে গেলে তখন দেখো এডিএইচ নর্মালি যতটুক মানে এটা আমরা বলছিলাম এডিএইচ হরণ বেড়ে যায়, এখানে বলছিলাম কিন্তু এডিএইচ হরণ বেড়ে যায়। আচ্ছা, এখন যদি পানি বেড়ে যায় তাহলে এডিএইচ হরণ কী হবে, কমে যাবে। এডিএইচ নর্মাল থেকে আরও কমে যাবে। আর যদি এডিএইচ কমে যায় তাহলে দেখো বৃক্কীয় যে পুনঃশোষণ, বৃক্কীয় পুনঃশোষণ এটাও কমে যাবে। আর এটা কমে গেলে কি হবে, মূত্র বেশি বেশি বের হবে। বৃক্কীয় পুনঃশোষণ মানে কিন্তু মূত্র থেকে পানি ফিরে রক্তে নেয়া। যদি আমরা এটা কমায় ফেলি তাহলে মূত্রের মাধ্যমে বেশি বেশি পানি বের হবে, আর তখন দেখা যাবে রক্তের আয়তন, রক্তের আয়তন কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের রক্তের আয়তন কমে গেলে এইটা রক্তের আয়তন যদি যখন গেছিল তখন আমরা এডিএইচ নিঃসরণ বাড়ায় ফেলছিলাম। এডিএইচ বাড়ানোর ফলে আমাদের মূত্র কমে গেছিলো এবং রক্তের আয়তন আবার নর্মাল হয়ে গেছিলো। আবার দেখো রক্তের আয়তন যদি বেড়ে যায় বা পানি বেড়ে যায় তখন এডিএইচ নিঃসরণ কমে যায়। এডিএইচ নিঃসরণ কমে গেলে বৃক্কীয় যে পুনঃশোষণ এটাও কমে যায়। এটা কমে গেলে মূত্র তোমার বেশি বের হবে এবং রক্তের আয়তন আবার কমে যাবে। তাহলে দেখো কমে গেলে বাড়তেছে, আবার বেড়ে গেলে কমতেছে। এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকেই কিন্তু বলা হচ্ছে অসমোরেগুলেশন। এরই বলা হচ্ছে অসমোরেগুলেশন। এই অসমোরেগুলেশনে বৃক্ষ একটা প্রধান ভূমিকা রাখে, কারণ বৃক্ষের মাধ্যমে মূত্র বের হয়। যদি মূত্র বের করা কমায় দেই তাহলে রক্ত বাড়বে, আর যদি মূত্র বের করা বাড়ায় দেই তাহলে রক্তের আয়তন কমবে। কারণ তোমরা জানো মূত্র তৈরি হয় রক্ত থেকেই, মূত্রের যে পানিগুলো এগুলো রক্ত থেকেই আসে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু বিস্তারিত পড়বো যে কেমনে এডিএইচ নামক হরমোনটা নিঃসৃত হয়। এইটা জানতে পারলে তুমি পরীক্ষার হলে খুব সুন্দর করে লিখতে পারবা। দেখো, এইটা বুঝতে হলে তোমাকে প্রথম থেকে একটু আসতে হবে যে এই এডিএইচ হরমোনটাকে মানে উদ্দীপনা দিয়ে বের করতে। আমি একটু বিস্তারিত বলি, খেয়াল করো। প্রথমে এটাকে তুমি চিনো, এটা লিভার, এটা হলো আমাদের ব্রেইন, এটা হলো আমাদের কিডনি। আচ্ছা, তো লিভার একটা হরমোন নিঃসরণ করে, তার নাম হলো এনজিওটেনসিনোজেন। তোমরা এর নাম অনেকেই শুনছো, যারা পরিপাক শোষণ অধ্যায় পড়ছো এই নাম শোনার কথা। এনজিওটেনসিনোজেন, এই হরমোনটা আসে হলো লিভার থেকে। আচ্ছা, এই হরমোনটা কি করে দেখো, এই হরমোনটা আমরা মনে রাখবো এটা একটা নিষ্ক্রিয় হরমোন। কি হরমোন ভাইয়া? নিষ্ক্রিয় হরমোন, মানে সে কাজ করতে সক্ষম না। এনজিওটেনসিনোজেন হরমোনটা সে সক্রিয় হইতে হলে বা সক্রিয় যখন হয় তখন একটা এনজাইমের মাধ্যমে হয়। এনজাইমের নাম রেনিন এনজাইমের মাধ্যমে এনজিওটেনসিনোজেন হরমোনটা সক্রিয় হয়। সক্রিয় হয়ে সে কি হয়, সক্রিয় হয়ে এনজিওটেনসিনোজেন হরমোনটা হয়ে যায় এনজিওটেনসিন 1। কি হয়ে যায়? এনজিওটেনসিন 1। আচ্ছা, তো এনজিওটেনসিনোজেন এটা নিষ্ক্রিয়, এটা রেনিন এনজাইমের সহায়তায় সক্রিয় হয়ে এনজিওটেনসিন 1 হয়। দেখো, এনজিওটেনসিন 1টা সে
আর একটু মডিফাইড হয়। মডিফাইড মানে কি, এনজিওটেনসিন 1টা সে কনভার্ট হয় এনজিওটেনসিন 2তে। এনজিওটেনসিন 1 একটা যৌগ, এনজিওটেনসিন 1 একটা যৌগ, এনজিওটেনসিন 2 আর একটা যৌগ। তো এই যে এনজিওটেনসিন 1টা এনজিওটেনসিন 2 নামক যৌগে কনভার্ট হইলো। এখানে কার মাধ্যমে কনভার্টটা হইলো মনে রাখতে হবে, এখানে একটা এনজাইমের মাধ্যমে কনভার্ট হয়, এর নাম হলো ACE। নাম কি ভাইয়া? ACE। এর ফুল মিনিং জানতে হবে, পরীক্ষায় এমসিকিউতে আসবে। এর ফুল মিনিং হলো মনে রাখবা, এতে হলো এনজিওটেনসিন, সিতে হলো কনভার্টিং, আর ইতে হলো এনজাইম, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা কই থেকে আসে মনে রাখবা, এইটা আসে আমাদের লাংস থেকে। লাংস মানে কি ভাইয়া? লাংস মানে ফুসফুস। তাইলে আমাদের ফুসফুস থেকে একটা হরমোন আসে, সরি একটা এনজাইম আসে, তার নাম হলো ACE বা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। সে আমাদের এনজিওটেনসিন 1কে এনজিওটেনসিন 2তে কনভার্ট করে। আচ্ছা, তাহলে ভুলে যাবে না, আমরা বলতেছিলাম লিভার থেকে আসছিল এনজিওটেনসিনোজেন, ওইটা কনভার্ট হয়েছে এনজিওটেনসিন 1-এ, এনজিওটেনসিন 1টা আবার কনভার্ট হয় এনজিওটেনসিন 2তে। আচ্ছা, এখন দেখো আসল খেলা। তো আসল খেলা কি দেখো, এই এনজিওটেনসিন 2টা যায় ব্রেইনে। কই যায়? ব্রেইনে যায়। এনজিওটেনসিন 2টা ব্রেইনে গিয়ে উদ্দীপনা দেয়। কি উদ্দীপনা দেয়? এই ব্রেইনের কোন জায়গায় এটা বুঝতে হবে, খেয়াল করো। এই ব্রেইনের তোমরা জানো যে একটা গ্রন্থি আছে ব্রেইনের মধ্যে, যার নাম হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, এটাকে কিন্তু বলা হয় প্রভু গ্রন্থি, বা ইংলিশে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। কেন? কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে। তো এনজিওটেনসিন 2টা এই গ্রন্থিকে গিয়ে বলবে যে ভাইজান তুমি একটা হরমোন নিঃসরণ করো, আর এই হরমোনটার নামই হলো ADH। এই হরমোনটার নামই কি? ADH। তাহলে আশা করি বুঝতে পারছো যে ADH হরমোনটা কীভাবে নিঃসৃত হচ্ছে। দেখো অনেক কাঠখুর পয়া কিন্তু নিঃসৃত হয়েছে। প্রথমে এনজিওটেনসিনোজেন লিভার থেকে আসছে, এইটা কনভার্ট হয়েছে এনজিওটেনসিন 1-এ, ওইটা কনভার্ট হয়েছে এনজিওটেনসিন 2-তে, এবং এনজিওটেনসিন 2টা গিয়ে আমাদের পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপনা দিছে যে আপনি ADH নামক হরমোনটা নিঃসরণ করেন। আচ্ছা, এই ADH নামক হরমোনটা পরবর্তীতে যায় হলো আমাদের কিডনিতে বা বৃক্ষে। যাওয়ার পরে এই বৃক্ষটা ADH হরমোন পাওয়ার পর, আমরা একটু আগে পরে আসলাম, কি করে সে দেখো তো, সে বৃক্ষীয় পুনঃশোষণ এটাকে বাড়ায় ফেলে। এটা বেড়ে গেলে কি হয়, একটু আগে পরে আসছি আমরা। এটা বেড়ে গেলে আমাদের মূত্রের পরিমাণ কমে যাবে, কারণ মূত্র তখন কম বের হবে। যেহেতু পুনঃশোষণ মানে হলো যে মূত্রের পানিগুলা ফিরে কই যাচ্ছে? রক্তে যাচ্ছে। তাহলে রক্তের আয়তন তখন বাড়বে, রক্তের আয়তন বাড়বে। তো এইটা বেসিক্যালি যখন আমাদের রক্তের আয়তন কমে যায়, বেসিক্যালি আমরা যখন ডিহাইড্রেশনে ভুগি, পানি শূন্যতা যখন ভুগি, তখন এই পুরা সিস্টেমটা হয় বা এই পুরা কাজটা হয়। এবং কাজ হওয়ার ফলে দেখো আমাদের রক্তের আয়তনটা আবার নর্মাল হয়। আর রক্তের আয়তন যদি বাড়ে, তোমরা জানো রক্ত বেশি থাকলে রক্তচাপও বাড়বে। তো দেখবা যারা পানি কম খায় বা পানি শূন্যতা হয়, এদের কিন্তু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়ার ফলে রক্তচাপও কমে যায়, ব্লাড প্রেশারও কমে যায়। তখন এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রক্তচাপটা নর্মাল হয় বা রক্তের আয়তন নর্মাল হয়। এবং ভাইস ভার্সা, তুমি কিন্তু একটা বুঝলে অপরটা এমনি বুঝবা। এটা ভাইস ভার্সা বলতে বোঝাচ্ছি হলো, যদি রক্তের আয়তন কমে যাইতো তাইলে কেমনে হয়তো পুরা আমরা প্রক্রিয়া বললাম। এখন তুমি চিন্তা করো, রক্তের আয়তন বেড়ে গেলে কি হবে ভাইয়া? রক্তের আয়তন যদি বেড়ে যায় তাইলে ঠিক উল্টা কাজ হবে। মানে যখন ADH হরমোনটা, এই যে হরমোনটা, এই ADH হরমোনটা নিঃসরণ কমে যাবে। যদি ADH হরমোন নিঃসরণ কমে যায় তাহলে কি হবে? তাহলে কি বৃক্ষীয় পুনঃশোষণটা, এই যে বৃক্ষীয় পুনঃশোষণ বা টিউবুলার রিঅ্যাবজর্পশন, এটা কমবে না বাড়বে? এটা তো কমবে। কমলে কী হবে? মূত্র বেশি বেশি হবে। আর যদি মূত্র বেশি বেশি হয় তাহলে আমাদের রক্তের আয়তনটা কী হবে? কমে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো, এইটা হলো আমাদের অসমো রেগুলেশনে বৃক্ষের ভূমিকা। তুমি পরীক্ষায় আসলে সুন্দর করে এইটা ব্যাখ্যা করবা। আমার উদ্দেশ্য ছিল তোমাকে জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া। তো আশা করি তোমরা এটা পরীক্ষায় আসলে পারবা। এটা কিন্তু তোমাদের সিকিউতে 3 মার্কে আসে, অনেক সময় 4 মার্কেও আসে। তো আশা করি আজকের পরে যদি তোমার এটা পরীক্ষায় আসে তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ।